এখন হচ্ছে যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল। তো ইউআরএল এর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তো দেখো, একটা ইউআরএল এর হচ্ছে কয়েকটা পার্ট থাকে। ফার্স্টে যেটা, এই ফার্স্ট পার্টটাকে বলি আমরা হচ্ছে ইউআরএল স্কিম। এই স্কিমটা দিয়ে তোমার বোঝাই হচ্ছে এটা এইচটিটিপি দিয়ে যাবে না এইচটিটিপিএস দিয়ে যাবে বা এফটিপি দিয়ে যাবে, কোন স্কিমে যাবে সেটা হচ্ছে এই ইউআরএল স্কিমের মধ্যে থাকে আর কি। আর তারপরে যে পার্টটা থাকে এটা হচ্ছে হোস্ট, আর তারপরে পোর্ট নাম্বার। তো হোস্ট পোর্ট নাম্বার এই দুটাকে আমরা এই দুটা জানি আর কি। তো এমনি জেনেরিক ইয়াতে, জেনেরিক ইউআরএল এ তোমার হচ্ছে ইউআরএল স্কিম, হোস্ট, পোর্ট নাম্বারের পরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে একটা রিসোর্স পাথ। তোমার সার্ভারে, মানে তোমার সার্ভার থেকে যে রিসোর্সটা তুমি হচ্ছে রিট্রিভ করবা, সেই রিসোর্সটা আর কি তুমি ইয়া করো আর কি, বুঝছো? তো সেই রিসোর্সটা বেসিক্যালি তুমি সেই রিসোর্সের লোকেশনটা বেসিক্যালি দাও। আরেক টাইপের ইউআরএল আছে যেটাকে আমরা বেসিক্যালি কোয়েরি স্ট্রিং বলি। তো অনেক সময় তোমার দরকার হয় কি, সার্ভারে কিছু প্যারামিটার পাঠানো দরকার হয়। এটা কোনো রিসোর্স না, তুমি হচ্ছে কোনো প্যারামিটার পাঠাবো। মনে করো এই প্যারামিটার গুলো পাঠানো হয় হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসাবে। প্যারামিটার গুলো কেমন হইতে পারে, মনে করো তোমার হচ্ছে একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটের জন্য তোমার দুইটা থিম আছে, একটা হচ্ছে লাইট আর একটা ডার্ক। তো তুমি যখন এই ওয়েবসাইটের হোম পেজের জন্য রিকোয়েস্ট পাঠাবা, তখন তুমি মনে করো ওয়েবসাইটটা দেখতে চাও ডার্ক থিমে। তো এই তুমি যে ডার্ক থিমে ওয়েবসাইটটা দেখতে চাও, এই জিনিসটা আসলে তোমাকে একটা প্যারামিটার হিসেবে পাস করতে হবে। একটা প্যারামিটার হিসেবে পাস করলে কি হবে, মনে করো এমন তো হইতে পারে যে এই ওয়েবসাইটের জন্য আমার লাইট আর ডার্ক থিমের জন্য যে দুইটা এইচটিএমএল আছে, সেই এইচটিএমএল দুইটা ডিফারেন্ট। মনে করো কোনো ক্লায়েন্ট যদি হলো লাইট থিম রিকোয়েস্ট করে তাহলে একটা এইচটিএমএল সার্ভার থেকে পাঠাবে, আর যদি ডার্ক থিম রিকোয়েস্ট করে তাহলে আর কি আরেকটা এইচটিএমএল সার্ভার থেকে পাঠাবে। তো বেসিক্যালি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট এইচটিএমএল ক্রিয়েট করা হয় না, একটা এইচটিএমএল এ আর কি তোমার কালার ভ্যালুটা, মানে প্রাইমারি কালার ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া হয়। বাট আমরা ধরতেছি যে লাইট আর ডার্ক থিমের জন্য দুইটা ডিফারেন্ট এইচটিএমএল তুমি ক্রিয়েট করে রাখছো তোমার সার্ভারে, ক্লায়েন্ট যেটা রিকোয়েস্ট করবে সেটা দিবে। তো এখন এই জিনিসটা কিন্তু, এই যে তুমি যে ডার্ক থিমটা চাও, এটা কিন্তু তোমার কোনো রিসোর্সের লোকেশন না, এটা একটা প্যারামিটার যার উপর বেস করে তোমার সার্ভার হচ্ছে একটা রিসোর্স চুজ করবে বা একটা রিসোর্সকে ম্যানিপুলেট করবে। তো এইরকম প্যারামিটার আমরা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে পাঠাতে পারি। তো যখন এরকম প্যারামিটার আমরা একটা ইউআরএল এর মাধ্যমে পাঠাবো, তখন সেই ইউআরএলটাকে বলবো হচ্ছে আমরা কোয়েরি স্ট্রিং, এবং এই সবগুলো প্যারামিটার কি ভ্যালু পেয়ার আকারে হচ্ছে আমার সার্ভারে চাই। মনে করো আমার এখানে একটা প্যারামিটার হচ্ছে থিম ইকুয়াল টু ডার্ক। এরপরে তুমি মনে করো আরেকটা প্যারামিটার দিবা। আরেকটা প্যারামিটার কি হইতে পারে, মনে করো যে আচ্ছা মনে করো ল্যাঙ্গুয়েজ। তো এরকম দুইটা প্যারামিটার পাঠালাম। তো এই দুইটা প্যারামিটারের ফরম্যাটটা দেখো, যে এটা হচ্ছে কি, এবং এই কির এগেনস্ট এর ভ্যালুটা হচ্ছে এটা। এই পুরাটা মিলে হচ্ছে একটা প্যারামিটার, এবং সেকেন্ড এটা হচ্ছে আরেকটা প্যারামিটার। এখানেও তোমার সেম ভাবে কি ভ্যালু পেয়ার আছে। তো এইভাবে যতগুলো প্যারামিটার আছে সবগুলাকে তুমি হচ্ছে এম্পারসেন্ট দিয়ে হচ্ছে সেপারেট করে করে পাঠাবা তোমার ইউআরএল এ। আর এই প্যারামিটার গুলো যখন থেকে শুরু হবে, এটা বেসিক্যালি তোমার একটা প্যারামিটার পাঠাচ্ছ না একটা রিসোর্সের লোকেশন পাঠাচ্ছ, এইটা বোঝানোর জন্য একটা ইউআরএল এর মধ্যে যখন থেকে প্যারামিটার গুলো স্টার্ট হবে তখন থেকে আর কি কোশ্চেন মার্ক দিয়ে সেপারেট করে দিতে হবে। এই কোশ্চেন মার্কের পরের জিনিসগুলো হচ্ছে, এই কোশ্চেন মার্কের পরের জিনিসগুলো হচ্ছে তোমার প্যারামিটার বুঝে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি। হ্যাঁ ভাই, বুঝছি। জি ভাই। আচ্ছা, তো ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট হচ্ছে যে অনেক সময় আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করি তখন দেখা যায় না যে আমি একটা ওয়েবসাইট লোড করলাম, একটা ওয়েবসাইট লোড করার সাথে সাথে তোমার মনে করো ওয়েবসাইটের একদম স্টার্টিং থেকে না দেখায় মিডল কোনো পজিশন থেকে দেখানো স্টার্ট করলো। তোমার মনে করো অটোমেটিক ওয়েবসাইটটা আসার পরে নিজে নিজে স্ক্রল হয়ে একদম ওয়েব পেজের
স্টার্টিং পয়েন্ট থেকে শুরু না করে একটা মিডল কোনো সেকশন থেকে দেখানো শুরু করলো। ঠিক আছে, তো এই জিনিসটা কন্ট্রোল করা হয় হচ্ছে ফ্র্যাগমেন্ট দিয়ে। ফ্র্যাগমেন্টে তোমার যেটা পাস করা হয় সেটা হচ্ছে বেসিক্যালি একটা ইউআরএল, সরি একটা এইচটিএমএল এর আইডি। মনে করো তোমার কোনো একটা এইচটিএমএল এলিমেন্ট আছে, ফর এক্সাম্পল কোনো একটা ডিভ আছে এবং সেই ডিভে তুমি কোনো একটা আইডি সেট করছো। তো এই আইডিটাকে তুমি যদি এই হ্যাশ, এরপরে এই হ্যাশ সাইন, এরপরে হচ্ছে তোমার যে জিনিসটা দিবে সেটাকে আসলে ইউআরএল হিসেবে, মানে ইউআরএল ওইটাকে ফ্র্যাগমেন্ট হিসেবে সেপারেট করে নিবে। তো এখানে এই তুমি এই সাইনটার পরে যে মানে এইচটিএমএল কম্পোনেন্টের আইডিটা দিবা, তোমার যখন ওয়েব পেজটা লোড হবে তখন অটোমেটিক্যালি তোমার হচ্ছে পেজটা যদি অনেক বড় হয় ব্রাউজ করে সেই জিনিসটা তোমার উপরে চলে আসবে আর কি, বুঝছো? কিন্তু এখানে যে ফ্র্যাগমেন্টটা আছে এই ফ্র্যাগমেন্ট আইডিটা তোমার সার্ভারে পাস করা হয় না। ফ্র্যাগমেন্ট আইডিটা সার্ভারে পাস না করার কারণ হচ্ছে, যদিও তুমি একটা পার্টিকুলার মানে এইচটিএমএল কম্পোনেন্ট দেখতে চাচ্ছ বা একটা পার্টিকুলার কম্পোনেন্টে ডিরেক্ট যাইতে চাচ্ছ, তোমার মনে করো অনেক বড় একটা ওয়েব পেজ আছে, সো তুমি এটা স্টার্টিং থেকে ব্রাউজ করতে চাচ্ছ না, তুমি ডিরেক্টলি ওই কম্পোনেন্টে যাইতে চাচ্ছ। বাট তুমি যখন সার্ভার থেকে একটা রিসোর্স রিকোয়েস্ট করবা, এই হোল রিসোর্সটাই তোমাকে পাঠাবে আর কি, বুঝছো? এই হোল রিসোর্সটাই তোমাকে পাঠাবে। তো এই কারণে যখন হচ্ছে তোমার ফ্র্যাগমেন্ট মানে কোন একটা পার্টিকুলার ফ্র্যাগমেন্টে যেতে চাও, এই ফ্র্যাগমেন্ট আইডিটা সার্ভারে পাঠানোর দরকার নেই, সার্ভার তোমাকে এইচটিএমএলটা পাঠিয়ে দিবে। দেন এই ফ্র্যাগমেন্ট আইডিটা দেখে তোমার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার তোমার ওই এইচটিএমএল আইডিটা ম্যাচ করে ওইখানে তোমার স্ক্রল করে নিয়ে যাবে। বোঝা গেছে? সো আমি একটু একটা এক্সাম্পল দেখানো যায় কিনা আমি just আচ্ছা, আমি স্ক্রিনশট দেই। স্ক্রিন দেখতে পাচ্ছ? ফ্র্যাগমেন্ট জিনিসটা কেমনে কাজ করে দেখো। আমার এই পুরো জিনিসটা হচ্ছে একটা ওয়েব পেজ, হ্যাঁ, এই পুরো জিনিসটা একটা ওয়েব পেজ। আমি মনে করো যখন অ্যাবাউটে দিব তখন আমার এই যে এই আমার যে কম্পোনেন্ট গুলো আছে এই এইচটিএমএল কম্পোনেন্ট গুলোর আইডি হিসাবে তোমার হচ্ছে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ক্রল গুলো হচ্ছে, বুঝছো? তোমার হচ্ছে আইডির সাথে ম্যাচ করে, মনে করো যে কম্পোনেন্ট বা যে সেকশনটার আইডি হচ্ছে টিচিং, সেটার সাথে ম্যাচ করে হলো চেঞ্জ হচ্ছে। তো এই কাজটা হচ্ছে ফ্র্যাগমেন্ট করে। এখন ফ্র্যাগমেন্ট এটা কেমনে করে, ধরো এই কোন একটা ওয়েবসাইটে তুমি রিকোয়েস্ট পাঠালা, যে ওয়েবসাইটে এরকম 5টা সেকশন আছে, মনে করো হোম, অ্যাবাউট, টিচিং, হ্যাঁ। এই ওয়েবসাইটে একটা সিঙ্গেল পেজ, এটা মনে করো একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট। তো তোমার যখন এই হোম পেজটা লোড হবে, এই হোম পেজটা যখন লোড হবে তখন হচ্ছে তুমি ইউজুয়ালি কি হয় যে তোমার এই শুরুতে মানে ফার্স্টে মনে করো হোম আছে না, এই হোম থেকে দেখানো স্টার্ট হয় না, তুমি মনে করো একদম মিডল সেকশনে চলে যেতে চাও, ডিরেক্টলি তুমি অ্যাবাউট সেকশনে চলে যেতে চাও ওয়েব পেজটা লোড হওয়ার সাথে সাথেই। তো তখন তুমি এটার ইউআরএলটা কেমনে পাঠাবা, এই এই পুরাটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের হোম পেজ, এবং এই হোম পেজের 3টা সেকশন আছে। মনে করো ফার্স্ট সেকশনের নাম হচ্ছে ইনফো, তারপরে অ্যাবাউট, তারপরে হচ্ছে অন্য একটা কিছু। তো তুমি ডিরেক্টলি হচ্ছে ইনফো না, তুমি ডিরেক্টলি অ্যাবাউটে যাইতে চাও, এই ওয়েবসাইট স্ক্রলেবল এবং অনেক বড়। তো যখন তুমি এইভাবে ইউআরএলটা দিবা তখন হচ্ছে তোমার হোম পেজটা লোড হবে, কিন্তু হোম পেজের ইনফো সেকশনটা আগে না এসে তোমার স্ক্রল হয়ে ডিরেক্টলি অ্যাবাউট সেকশনে চলে যাবে। এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট। এবং এই ফ্র্যাগমেন্ট যে ডেটাটা আছে এই ডেটাটা তোমার হচ্ছে সার্ভারে পাস হয় না, কারণ সার্ভার থেকে তোমাকে হোল এইচটিএমএলটা পাঠাবে, এই যে ফ্র্যাগমেন্টের জন্য যে স্ক্রলটা হবে এইটা তোমার হচ্ছে হ্যান্ডেল করে তোমার ব্রাউজার। এটা নিয়ে কি এখনো কনফিউজ না, এটা ক্লিয়ার? বুঝতে পারছি। সবাই বুঝছি ফ্র্যাগমেন্টের জিনিসটা? জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে মনে করো আমি হলো
আবার আমরা প্যারামিটারে ফিরে যাই। আমরা হচ্ছে ওয়েবসাইটে প্যারামিটার পাঠাবো না, তো ধরো তুমি প্যারামিটার হিসেবে একটা নেম পাঠাবা, প্যারামিটার হিসেবে একটা নেম পাঠাবা। তো প্যারামিটার হিসেবে যখন একটা নেম পাঠাবা, নেমের মধ্যে মনে করো স্পেস আছে, ঠিক আছে? নেমের মধ্যে স্পেস মনে করো যে প্যারামিটার হিসেবে আমার প্যারামিটারের কি ভ্যালু হচ্ছে নেম, আর পার্সেন্ট দিয়ে ইয়া করে না, স্পেসটা দেন। হ্যাঁ, আর নেম হচ্ছে সালমান সাদাত। তো মাঝখানে স্পেস আছে না? তো যখন মনে করো এরকম স্পেস থাকবে, তখন তোমাকে এটা এনকোড করে দিতে হবে। শুধুমাত্র স্পেসের ক্ষেত্রে না, তখন মনে করো এটাকে এনকোড করে দিতে হবে। যদি স্পেস থাকে, তুমি ইদার প্লাস দিতে পারো অথবা %20 দিতে পারো। সো তুমি ইউআরএল এর মধ্যে যদি একটা প্যারামিটার হিসেবে সালমান %20 সাদাত দাও, তখন তোমার এটা, যখন তুমি এটা এক্সট্রাক্ট করবা, তখন এটা কিভাবে এক্সট্রাক্ট করতে পারবা? সালমান স্পেস সাদাত। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে আমার যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো আমরা সেপারেট করতেছি হলো অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে, তাই না? সো আমার প্রত্যেকটা মানে প্যারামিটার ওই কি ভ্যালু পেয়ার হচ্ছে আমি অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে সেপারেট করতেছি। বাট মনে করো আমার হচ্ছে এমন একটা প্যারামিটার পাঠানো লাগবে যে প্যারামিটারের মধ্যেই হচ্ছে আমার এন্ড আছে বা অ্যাম্পারস্যান্ড সাইন আছে। তাহলে ওই ওই প্যারামিটারটা আমি কেমনে সেপারেট করব? ওই প্যারামিটারটা আমি কেমনে পাস করব? তো এরকম কনফ্লিক্টিং যত ক্যারেক্টার আছে, সবগুলোকে আমার হচ্ছে ইউআরএল এনকোডিং মানে ইউআরএল এনকোড করতে হবে। তো এটার একটা চার্ট আছে যে কোন ক্যারেক্টার থাকলে কিসে এনকোড করা লাগবে। এটা মুখস্থ থাকা লাগবে না, খুব কমন, যেমন স্পেস, অ্যাম্পারস্যান্ড, এই 2-3টা মনে থাকলেই হবে। আর তোমাদের যদি কারো দরকার হয়, তোমরা ওই চার্টটা জাস্ট ওই ইউআরএল এনকোডিং চার্ট লিখে সার্চ দিলে তোমরা চার্টটা পাবা। তো মনে করো যে আমার একটা প্যারামিটার আছে, তো ওই প্যারামিটারের ভ্যালু যেটা, সেটা হচ্ছে মনে করো জিসান এন্ড আনাম। তো এখন আমি যদি নর্মালি এভাবে লিখি, তাহলে আমার ইউআরএল কি ভাববে যে এই অ্যাম্পারসেন্ড থেকে আমার আরেকটা কি ভ্যালু পেয়ার শুরু বা আরেকটা প্যারামিটার শুরু। ওই ওই জন্য এই এন্ডটাকে আমার এনকোড করে দিতে হবে। এন্ডটাকে এনকোড করতে হবে হলো %26 দিয়ে। বুঝতে পারছি? আচ্ছা, আবার মনে করো প্লাস, মানে বললাম না প্লাস দিয়ে এনকোড করলে তোমার হচ্ছে স্পেস বোঝাবে। তো আবার প্লাসও তো একটা মানে ভ্যালু হিসেবে তুমি পাস করতে পারো, তো তখন তোমাকে %2b দিয়ে পাস করতে হবে। বুঝে গেছে? না, এসকেপ ক্যারেক্টার মতো কিছু নাই। স্কেপ ক্যারেক্টার ইউআরএল এনকোডিং এ? হ্যালো, স্যার, দেখতে হবে ইউআরএল এনকোডিং চার্টটা। এক্সেপশন কি তাহলে তিনটাই? না 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 না, ইউআরএল এনকোডিং চার্টে আরো অনেক ক্যারেক্টার আছে। থামো আমি দেখাই, ওয়েট। বাট এই তিনটা আসলে বেশি পপুলার। এই যে এখানে ইউআরএল এনকোডিং চার্ট আছে। ও, এই এনকোডিং গুলা কেমনে করে? এই যে এখানে 20 আছে না, এই 20 কিন্তু আস্কি ভ্যালু। সো ইউআরএল এনকোডিং এ তোমার হচ্ছে যে ক্যারেক্টারটা পার্সেন্টের পরে, তার হচ্ছে আস্কি ভ্যালুটা তুমি পাস করবা। তো এইভাবে এনকোড করবা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি ওইভাবে পুরো একটা ওয়েবসাইটে লিখে ফেলতে পারবো, মানে বিভাগে আবার বলো, তোমার কথা কেটে গেছে। স্ল্যাশের পরে যা আছে সব আমি ওইভাবে লিখতে পারবো, এইভাবে না লিখে। স্ল্যাশের পরে তোমাকে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, দেন তারপরে তুমি কি ভ্যালু আকারে প্যারামিটার গুলো পাস করবা। তোমার কোশ্চেন কি ছিল? কি ভ্যালু গুলোকে আমি ওইভাবে এনকোড করে লিখতে পারবো, সব কি ভ্যালু মানে ও, স্পেশাল। মানে কি ভ্যালু এনকোড বলতে তুমি সবকিছুকে এনকোড করতে চাচ্ছ, যে আমার এ বি সি ডি যা যা আছে সবকিছুকে আমি পার্সেন্টেজ আস্কি ভ্যালু দিয়ে এনকোড করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মনে করো যে এর জন্য তুমি মনে করো এ বি সি ডি এইগুলোর জন্য তুমি হচ্ছে জাস্ট আস্কি ভ্যালু পাস করতে পারবা। বুঝা গেছে? জি এবং এই আস্কি ভ্যালু গুলো কিন্তু হেক্সাডেসিমালে পাস করতে হয়। স্যার। মানে এ এ নট 65, মানে এ হলো নট %65। তো 65 কে তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করবা, দেন তোমার প্রবাবলি %41 হবে। এভাবে তুমি যে কোনো ক্যারেক্টারকে এনকোড করে ইউআরএল প্যারামিটার ভ্যালু হিসেবে পাস করতে পারবা। ভাই একটা প্রশ্ন ছিল,
ভাই ওই বলো। যে আগে ওই www.something.com এর পর /home, আমার হোস্ট পার্ট কি হোম পর্যন্ত, মানে এই এক্সাম্পলটা? না 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 না, তাহলে হোস্ট হোস্ট পার্টটা কি something.com পর্যন্ত? ডট কম পর্যন্ত, এরপরে পোর্ট। ও আচ্ছা, হোমটা তাহলে পোর্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হোম পোর্ট না, হোম পোর্ট হবে কেন? হোম হচ্ছে রিসোর্স। ও আচ্ছা, হোম, ঠিক আছে। পোর্ট অ্যাড্রেস কি বলতো? ওই যে যেখানে একটা অ্যাপ্লিকেশনকে আমরা সেট করতেছি সার্ভারে নাকি। আচ্ছা, কতগুলো পোর্ট অ্যাড্রেস থাকতে পারে? আর 2 টু দি পাওয়ার কি জানি একটা ক্যালকুলেশন দেখিয়েছিল। আচ্ছা ঠিক আছে, 2 টু দি পাওয়ার 16, 60। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এখন জাভাস্ক্রিপ্ট স্টার্ট করব। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইনিশিয়ালি তোমার মানে এটা ডেভেলপ করা হয়েছিল হচ্ছে টু মেক ওয়েবসাইটস লাইভ। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যে মনে করো একটা সার্ভার থেকে যখন তোমাকে এইচটিএমএল পাঠায় দেয়, এইচটিএমএল সিএসএস এগুলো যখন তোমাকে পাঠায় দেয়, তখন তোমার কিন্তু আর কোনো কম্পিউটেশন পাওয়ার থাকে না। তোমাকে যেটা পাঠাই দিচ্ছে তুমি ওইটাই শুধুমাত্র ইউজারকে শো করতেছো। তো এখন তোমার ক্লায়েন্ট সাইডের যে হচ্ছে প্রসেসিং পাওয়ারটা আছে, এই প্রসেসিং পাওয়ারটা ইউটিলাইজ করে ওয়েবসাইট গুলোকে যাতে আরো লাইভ করা যায় বা আরো মানে ইন্টারঅ্যাক্টেবল করা যায়, এই জন্য আর কি তোমার জাভাস্ক্রিপ্টটা, এই ইন্টেনশন থেকে জাভাস্ক্রিপ্টটা ক্রিয়েট করা হয়েছিল। তো ইনিশিয়ালি জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ফ্রন্ট এন্ড ইউজ করা হতো, পরে আর কি জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ড মানে ডেভেলপমেন্ট শুরু হয়েছে অনেক পরে। বাট ইনিশিয়ালি জাভাস্ক্রিপ্টকে মানে ফ্রন্ট এন্ড হিসাবে ইউজ করা হতো। তো এখন এটার নাম জাভাস্ক্রিপ্ট হয়েছে খুব একটা মানে খুব ফানি একটা রিজনে, যখন আর কি এই জাভাস্ক্রিপ্টটা ডেভেলপ। আচ্ছা, তোমরা এই রিজনটা জানো যে এই জাভাস্ক্রিপ্টের নাম কেন জাভাস্ক্রিপ্ট হয়েছে? না। আচ্ছা, মানে এই রিজনটা এরকম যে যখন জাভাস্ক্রিপ্ট ডেভেলপ করা হয় তখন এর মানে তখন আর কি সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে ডেভেলপমেন্টটা হচ্ছে জাভা। ঠিক আছে, তো মানে জাভার তখন আর কি খুব মানে পিক পয়েন্ট ছিল, সবাই আর কি মানে জাভা নিয়ে খুব ফ্যাসিনেটেড ছিল বা এরকম। বা জাভা যে ফাংশনালিটি গুলো দিত তখন আর কি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত ফাংশনালিটি দিতে পারতো না। এখন যেমন ধরো পাইথন যেরকম মানে সব করা যায় এত ইজি কেন, তখন আর কি জাভার ব্যাপারটা এরকম ছিল। তো এই জাভাস্ক্রিপ্টের ডেভেলপারটা ভাবলো যে আচ্ছা জাভা যখন এত পপুলার, আমি যদি এর নামের সাথে মিলাই এই জাভাস্ক্রিপ্টের নামটা রাখি। ইনিশিয়ালি এই জাভাস্ক্রিপ্টের নাম ছিল হচ্ছে লাইভ স্ক্রিপ্ট। তো এরপরে যে এটা ভাবা হলো যে জাভা এত পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, এই পপুলার একটা ল্যাঙ্গুয়েজের সাথে ম্যাচ করে যদি আমি জাভাস্ক্রিপ্টের নামটা রাখি তাহলে এটা গ্রো করতে আর কি হেল্প করবে। এই ধারণা থেকে জাভা থেকে হচ্ছে তোমার মানে জাভাস্ক্রিপ্টের নেমিং কনভেনশনটা আসছে। কিন্তু তাই বলে ভাইবো না যে জাভা আর জাভাস্ক্রিপ্ট সিমিলার, দুইটার হচ্ছে সিনট্যাক্স আকাশ পাতাল ডিফারেন্স। ডিফারেন্সটা কতখানি মনে করো কার আর কার্পেট, এই দুটার মধ্যে যেমন ডিফারেন্স, জাভা আর জাভাস্ক্রিপ্টের মধ্যে তেমন ডিফারেন্স। তো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি যে কোনো ডিভাইসে চলতে পারে। তোমার সেটা তোমার মোবাইল ফোন হইতে পারে, তোমার হচ্ছে সার্ভার হইতে পারে, পিসি হইতে পারে, ইভেন ইওর স্মার্ট ওয়াচ। যে ডিভাইসে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে সেই ডিভাইসেই আর কি জাভাস্ক্রিপ্ট রান করতে পারে। হ্যাঁ, এই যে ফার্স্টে যে কনসেপ্টটা না, টু মেক ওয়েবসাইটস লাইভ, এই একটা ওয়েবসাইটকে লাইভ করা বলতে কি বোঝায়? একটা সিম্পল এক্সাম্পল দেয় যে আমার মানে ফ্রন্ট, হ্যাঁ নট ডাইনামিক, মানে ডাইনামিক জিনিসটা আরেকটু ডিফারেন্ট, বুঝছো? একটা ওয়েবসাইট যে ডাইনামিক হইতেই হবে এইটাকে এই জাভাস্ক্রিপ্ট না ইউজ করলে যে একটা ওয়েবসাইট ডাইনামিক হবে না সেটা ডিফারেন্ট। ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্স বুঝলাম, ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্স কি বলতো? স্যার ডাইনামিক স্যার কি হয়, ইনফরমেশন ইনজেক্ট করা হয় সার্ভার সাইড থেকে। আচ্ছা, এক্স্যাক্টলি, মানে সার্ভার সাইড থেকে তোমার যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা অ্যাজ ইট ইজ না পাঠায় দিয়ে ওইটাতে কিছু চেঞ্জ করা হয়, বুঝছো? আচ্ছা, তো তখন আর কি ওইটা ডাইনামিক ওয়েবসাইট। আর জাভা স্ক্রিপ্টের কাজটা হচ্ছে, একটা এক্সাম্পল দেই, ধরো তুমি একটা এইচটিএমএল এ ফর্ম ফিল আপ করতেছো। তো মনে করো তুমি হচ্ছে কোভিড এর ভ্যাকসিন নিবা, তো কোভিড এর ভ্যাকসিন নেওয়ার জন্য তোমার আর কি কই থেকে ভ্যাকসিন নিতে চাও সেটার একটা লোকেশন দিতে হবে আর কি। তো এই লোকেশনটা তুমি কেন দিতে পারো? মনে করো লোকেশন দেওয়ার দুইটা ফিল্ড আছে। ফার্স্টটা হচ্ছে
কোন বিভাগ থেকে তুমি ভ্যাকসিনটা নিবা, এবং সেকেন্ডটা হচ্ছে কোন জেলা থেকে তুমি ভ্যাকসিনটা নিবা। তো মনে করো, তো এই বিভাগটা হচ্ছে একটা ড্রপ ডাউন। তো এখানে মনে করো তোমার অনেকগুলো অপশন আছে। তো এরকম অনেকগুলো ড্রপ ডাউন আছে। তো এখান থেকে তুমি ড্রপ ডাউন গুলা থেকে একটা সিলেক্ট করে নিলা। তো ইউজুয়ালি তোমার হচ্ছে এই পুরা এইচটিএমএল ফর্মটা তো মনে করো যে একটাই পেজ, মানে একটা এইচটিএমএলটা তো তোমার একটা ডকুমেন্ট হিসেবে তুমি সার্ভার থেকে আনছো, দেন এখন ইউজার থেকে ইউজার ফর্ম গুলা ফিল আপ করে তুমি রেসপন্সটা সার্ভারকে আবার পাস করে দেবা। তো এই জেলার ড্রপ ডাউনটা কি হবে তোমার কাছে, মনে করো যে এই বিভাগের ড্রপ ডাউনটা কেমনে পাইছো, তোমার কাছে 8টা বিভাগের হচ্ছে একটা লিস্ট আছে। এই 8টা বিভাগের লিস্ট থেকে তুমি আর কি এই লিস্টটা হচ্ছে এখানে শো করতেছো, একটা অ্যারে আছে। তো এই অ্যারেটা হচ্ছে তুমি এই ড্রপ ডাউনে শো করতেছো সবগুলা। র এইচটিএমএল এর মধ্যে তুমি কোনো তো ফর লুপ বা কন্ডিশন এগুলা দিতে পারবে না, তাই না? এখন এই জেলার মধ্যে, তো জেলাতে তোমার কাছে মনে করো যে বাংলাদেশে কয়টা জেলা, 64টা মনে হয়, 64টা জেলা আছে। তো এই 64টা জেলার একটা লিস্ট আছে অ্যারে। তো এই এই জিনিসগুলা তুমি এখানে সব শো করবা, ঠিক আছে? তো জেলার মধ্যে কি হইতে পারে, এরকম মনে করো মানে 64টা জেলা এভাবে 1 বাই 1 দেখাইলাম। তো চিন্তা করো, আমি মনে করো বিভাগ দিলাম রাজশাহীতে আর জেলা দিলাম গাজীপুর, এরকম দিতে পারি না? তুমি কিন্তু আমাকে রেস্ট্রিক্ট করতে পারবে না এই এই অপশনটা দেওয়ার জন্য। এটা একটা প্রবলেম গেল। আর একটা প্রবলেম হচ্ছে, আমাকে এখানে রাজশাহী বিভাগে কিন্তু আমার 64টা জেলা নাই, তারপরেও আমাকে এই 64টা জিনিস স্ক্রল করে খুঁজতে হবে যে আমার কই আমার পার্টিকুলার জেলাটা আছে। তো এই যে ইন্টারফেসটা, এটা কিন্তু ইউজারের জন্য আসলে মানে ইউজারের সাথে খুব বেশি ইজি না বা ইন্টারাক্ট করে না আর কি, ঠিক আছে? তো এখন মডার্ন ওয়েবসাইট গুলোতে আমরা কি দেখি, তুমি প্রথমে এই ড্রপ ডাউনটা সিলেক্ট করো, ঠিক আছে? তো এই ড্রপ ডাউনটা সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে তোমার কাছে যে 64টা জেলা আছে, তো তুমি জানো যে এই 64টা জেলার কোনটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টটা, মানে কোন বিভাগে আছে আর কি, কোন ডিভিশনে আছে। এরপরে তোমার এইখানে তুমি যে ডিভিশনটা সিলেক্ট করছো, সেই ডিভিশনের উপর বেস করে তুমি এই অ্যারে গুলা থেকে সেই ডিস্ট্রিক্ট গুলা পিক আপ করো যেগুলো হচ্ছে এই ডিভিশনের সাথে রিলেটেড। দেন তারপর এখানে মনে করো সেই 8টা বা 10টা ডিস্ট্রিক্ট তুমি হচ্ছে এই ফিল্ডটাতে ড্রপ ডাউন আকারে দেখাও। আগে যে 64টা দেখা যাচ্ছিল এই ফিল্ডটাতে তুমি এই ড্রপ ডাউন আকারে দেখাও। এটা তুমি কেমনে করতে পারো, এটা তুমি কেমনে করতে পারো যে মনে করো ফার্স্টে আমি এখানে রাজশাহীটা সিলেক্ট করলাম, রাজশাহীটা সিলেক্ট করার পরে তুমি হচ্ছে তোমার সার্ভার আবার একটা এই এইচটিএমএলটা ব্যাক করে দিবা এই ডেটাটা সহ, যে তুমি এখানে সার্ভার রাজশাহী সিলেক্ট করছো। তারপর সার্ভার হচ্ছে তোমাকে আবার মানে তুমি এইচটিএমএলটা পাঠাবে না, তুমি জাস্ট প্যারামিটার পাঠাবা যে ডিবি ইকুয়াল টু রাজশাহী, এটা তুমি এইচটিএমএল এ পাঠালা। তারপর সার্ভার তোমাকে আবার নতুন একটা এইচটিএমএল পাঠাবে, সেখানে তোমার এই ফিল্ডটা পপুলেট করা আছে উইথ অনলি দ্য ডিস্ট্রিক্টস রিলেটেড টু রাজশাহী। এরপর তুমি আবার এই ড্রপ ডাউনটা চেঞ্জ করবা, আবার তোমার সার্ভার রিকোয়েস্ট যাবে, আবার সার্ভার থেকে এই এইচটিএমএলটা ডকুমেন্ট আসবে। সো প্রতিবার যখন তুমি এটা চেঞ্জ করবা ততবার হচ্ছে তোমার পেজটা রিলোড নেবে। এটাও একটা গুড ডিজাইন না? কিন্তু যখন থেকে তোমার এইচটিএমএল এর মধ্যে আমি স্ক্রিপ্ট ইনজেক্ট করে দেওয়া শিখলাম, আমরা জাভা স্ক্রিপ্টের কোডগুলোকে বলি স্ক্রিপ্ট, যখন থেকে আমি এইচটিএমএল এর মধ্যে স্ক্রিপ্ট ইনজেক্ট করে দেওয়া শিখলাম, তখন থেকে আমার এই সমস্যাটা থাকলো না। আমি সার্ভার থেকে সব এইচটিএমএল আনতেছি বা আমার নেসেসারি যা যা ডেটা আছে সব ডেটা আমি সার্ভার থেকে একবারে নিয়ে আসলাম। এরপরে আমার ব্রাউজারের তো প্রসেসিং পাওয়ার আছে, সেই ব্রাউজারের প্রসেসিং পাওয়ার দিয়ে আমি হচ্ছে এই ক্যালকুলেশন গুলো যেগুলো সার্ভারে করতাম সেই ক্যালকুলেশন গুলো আমি আমার ক্লায়েন্ট সাইডে করে ফেললাম। এবং মানে সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে আমার পেজ একবারে রিলোড হবে না। আমি এখানে যখনই রাজশাহী সিলেক্ট করবো আমার সাথে সাথে উইদিন ন্যানো সেকেন্ডস আমার হচ্ছে এখানে আমার রাজশাহী রিলেটেড ডিস্ট্রিক্ট গুলা পপুলেট হয়ে যাবে এই এই ফিল্ডে, বুঝছো? বুঝতে পারছি। তাহলে ক্লায়েন্ট সাইড কম্পিউটেশন কেমনে করে, জাভাস্ক্রিপ্ট কেন তৈরি করা হয়েছে, এগুলো সবাই বুঝছি।
তাহলে এই যে ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমার এই কোর্সের কনসার্ন, আমরা এই কোর্সে শিখবো হচ্ছে সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট। তো সার্ভার সাইড জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের যতটুকু জানা দরকার ওই জিনিসগুলা, মানে বেসিক্যালি সিনট্যাক্স তোমার সেম, কিন্তু সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্টে কিছু অপশন আছে যেগুলো হচ্ছে তোমার সার্ভার সাইডে আছে কিন্তু ক্লায়েন্ট সাইডে নাই, ক্লায়েন্ট সাইডে আছে সার্ভার সাইডে নাই। ওইগুলা বাদে বাকি সিনট্যাক্স গুলা সবকিছুই সেম। আমি মানে খুব দ্রুত আর কি জাভাস্ক্রিপ্ট আমরা শেষ করে আমরা নেক্সট টপিকে চলে যাব ইনশাল্লাহ। চেষ্টা করবো আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের একদম বেসিক গুলো শেষ করার। শোনো, আমরা হলো মানে তোমরা এখন ছোট বাচ্চা না, তোমরা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছো। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে তোমার 1 ঘন্টার বেশি লাগার কথা না। আমরা শুধুমাত্র সিনট্যাক্স গুলো দেখবো, আর কিছু দেখবো না। জাভাস্ক্রিপ্টে কমেন্ট কেমন করে তুমি সি সি প্লাস প্লাস এ জানা করো, কমেন্ট এখানে হুবহু একই ভাবেই করে, এখানে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? আচ্ছা, জাভাস্ক্রিপ্টে তোমার হচ্ছে যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা তোমাকে পার্টিকুলার টাইপ ডিফাইন করা লাগে না। তার মানে আমরা এটা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ গুলো হচ্ছে ডাইনামিক। পাইথনের মতো। হ্যাঁ, পাইথনের মতো তুমি যে ডেটা অ্যাসাইন করবা তোমার হচ্ছে সেই ডেটার উপর বেস করে তোমার টাইপটা ডিফাইন হয়ে যাবে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টে আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো তখন সেটা আমি লেট দিয়ে ডিক্লেয়ার করি। তুমি এটা মানে এই জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ভার্সন আছে বুঝছো, তুমি এটা ফ্যাট দিয়েও ডিক্লেয়ার করতে পারো, বাট বেটার টু ডিক্লেয়ার উইথ লেট, ঠিক আছে? তো তুমি লেট দিয়ে যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবে। আর একইভাবে কনস্ট দিয়ে হচ্ছে তুমি যে কোনো একটা কনস্ট ডিক্লেয়ার করতে পারবে, লেট a = 5। আচ্ছা, একইভাবে পাইথনের মতো এখানে সেমিকোলন ম্যান্ডেটরি না, ঠিক আছে? তুমি সেমিকোলন চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, কিন্তু তুমি তোমার কোডটা যদি ক্লিন থাকে, কোডটা যদি দেখতে সুন্দর হয়, তুমি হচ্ছে সেমিকোলন ইউজ করবা। আর তুমি যদি সেটা না করো, ভিএস কোডে একটা এক্সটেনশন আছে প্রিটিআর, এই এক্সটেনশনটা ইউজ করে মানে এটা ইনস্টল করে নিবা। তাহলে হবে কি, তুমি যখনই কন্ট্রোল এস দিয়ে তোমার কোড সেভ করবা, তোমার ইন্ডেন্টেশন বলো তারপর সেমিকোলন বলো এগুলো অটোমেটিক্যালি আর কি চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এই গেল, এভাবে হচ্ছে তুমি ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারো। এখন হচ্ছে কনস্ট্যান্টের ক্ষেত্রে একটা নেমিং কনভেনশন ফলো করা বেটার। দুই টাইপের কনস্ট্যান্ট হতে পারে, যে একটা কনস্ট্যান্ট হতে পারে যেটা তোমার ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা যেটা সবসময় ফিক্সড, আর আরেক টাইপের কনস্ট্যান্ট হতে পারে যেটা হচ্ছে তুমি অন দা গো তে রিসিভ করতেছো। আমি একটা এক্সাম্পল দেই। তুমি মনে করো হোয়াইটের হচ্ছে কালার কোডটা সেভ রাখবা। তো এই হোয়াইটের যে RGB ভ্যালুটা বা এই কালার কোডটা, এই কোডটা কি ইউনিভার্সালি তোমার ফিক্স না? তো এইগুলো তো এই কনস্ট্যান্টটা তো তোমার মানে যখন তুমি প্রজেক্টটা ডিফাইন করবা তখন থেকেই তুমি এই ভ্যালুটা জানো, বা কোডটা রান করার আগে থেকেই তুমি এই ভ্যালুটা জানো। তো এই টাইপ যে ইউনিভার্সাল কনস্ট্যান্ট আছে ওইগুলোর নেমিং কনভেনশনটা হচ্ছে তুমি ওইটার নামটা অল ক্যাপসে লিখবা। আবার কিছু কনস্ট্যান্ট আছে যে কনস্ট্যান্ট গুলো তুমি নিজে থেকে ডিফাইন করবা অথবা কোনো এপিআই থেকে রিসিভ করবা। তুমি জানো যে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে না, বাট তুমি মনে করো এগুলো কোনো এপিআই থেকে রিসিভ করবা বা মানে এই যার ভ্যালুগুলো সবসময় ইউনিভার্সালি ট্রু না। তো এই টাইপ কনস্ট্যান্ট গুলো তুমি হচ্ছে নর্মাল যে ভ্যারিয়েবলের যে নেমিং কনভেনশন সেই নেমিং কনভেনশনই ফলো করবা। আর হচ্ছে যে ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন পুরোপুরি তোমার উপরে, কিন্তু মিনিংফুল নেম দিলে খুব ভালো হয়। ANABC এই টাইপ নেমিং করাটা ঠিক না। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে দুই টাইপের ডেটা টাইপ আছে, একটা হচ্ছে তোমার প্রিমিটিভ ডেটা টাইপ এবং আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পার্থক্য হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আমার সবসময় হচ্ছে একটা ভ্যালু ক্যারি করে, একটা ভ্যারিয়েবল বা একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু ক্যারি করে, এবং নন প্রিমিটিভ ডেটা টাইপ গুলা একটা ভ্যারিয়েবল মাল্টিপল ডেটা মানে ক্যারি করে। তো জাভাতেও হচ্ছে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ দুই টাইপের ডেটা টাইপ আছে, কিন্তু জাভার প্রিমিটিভ নন প্রিমিটিভ থেকে জাভাস্ক্রিপ্টের প্রিমিটিভ নন প্রিমিটিভ একটু ডিফারেন্ট। তো জাভাতে মনে করো স্ট্রিংটাকে একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ হিসেবে ধরে, যেহেতু স্ট্রিং হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার হোল্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারেটাও হচ্ছে নন প্রিমিটিভ জাভাতে। বাট তোমার জাভাস্ক্রিপ্টে তোমার হচ্ছে স্ট্রিংটা হচ্ছে একটা প্রিমিটিভ ডেটা টাইপ এবং তোমার অ্যারে যেটা সেটা নন প্রিমিটিভ। তো জাভাস্ক্রিপ্টে এই দুই টাইপের ডিভিশন আছে, একটা হলো প্রিমিটিভ নন প্রিমিটিভ, এবং এই দুই টাইপের প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ এর মধ্যে যে 6টা প্রিমিটিভ ডেটা টাইপ লিখছি এগুলো হচ্ছে মেজর প্রিমিটিভ ডেটা টাইপস, আর বাকি যে দুইটা হচ্ছে
ডেটা টাইপ দেখছে নন প্রিমিটিভ, এই দুটো হচ্ছে মেজর নন প্রিমিটিভ ডেটা টাইপ। এর বাইরেও ডেটা টাইপ আছে, যেমন ধরো নন প্রিমিটিভ এর মধ্যে অ্যারে আছে। তো এর মধ্যে আমরা সিম্বল বাদে বাকি সবগুলাই আর কি ইউজ করবো, সিম্বলটা আমরা ইউজ করবো না। এই পর্যন্ত আমরা সবাই সবকিছু বুঝছি? হ্যাঁ ভাই। সিম্বল হচ্ছে একটা অবজেক্ট, মানে সিম্বল জিনিসটা যেটা করে যে তোমার মনে করো জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে একটা ইউনিক আইডেন্টিফায়ার প্রোভাইড করে, মানে প্রতিটা অবজেক্টকে একটা ইউনিক আইডেন্টিফায়ারের সাথে বাইন্ড করে, বুঝছো? একটা ইউনিক আইডি ধরতে পারো যে অবজেক্ট এটা একটা ইউনিক আইডির মতো, ঠিক আছে? আচ্ছা আর এখানে কি লেট বা ভ্যারের পরিবর্তে কি স্ট্রিং বুলিয়ান এসব লিখে কাজ হবে? একটু জোরে কথা বলো। এখানে লেট বা ভ্যারের পরিবর্তে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান এসব লিখলে কাজ হবে ডিক্লেয়ার করার সময়? ও হ্যাঁ, তুমি ইন্ট লিখতে পারো, কোনো সমস্যা নাই, মনে করো ইন্ট এগুলা লিখতে পারো, বাট তুমি সবসময় লেট বা কনস্ট্যান্ট এগুলাই লেখা হয়। তুমি মনে করো ইন্ট এ দিয়েও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? জি স্যার। আচ্ছা, নাম্বার ডেটা টাইপ। এখন প্রথম আমরা যে ডেটা টাইপটা আসবে সেটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ। তো ফার্স্টেই বলে নিই যে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে যেহেতু তোমার সার্ভারে রান করে এবং তোমার ক্লায়েন্টে রান করে, এর উপরে আর কি অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে যে যাতে তোমার একটা ওয়েবসাইট ক্র্যাশ না করে বা একটা প্রোগ্রাম যাতে ক্র্যাশ না করে। তো এই জন্য জাভাস্ক্রিপ্টে তোমার হচ্ছে বিল্ড করা হয়েছে খুবই সেফ একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে। এটাকে সেফ কেন বলতেছি, তুমি মনে করো একটা সি প্রোগ্রাম রান করলা, সি প্রোগ্রাম রান করার কোন একটা জায়গাতে তুমি মনে করো 1/0 করলা, তো 1 ক্র্যাশ করবে না? তো জাভাস্ক্রিপ্ট মানে তুমি ট্রাই ক্যাচ দিয়ে তো তুমি হ্যাঁ ঠিক আছে, ট্রাই ক্যাচ একটা অপশন, বাট ট্রাই ক্যাচ তুমি কত জায়গা দিবা? প্রতি লাইনের পর পর তুমি কি ট্রাই ক্যাচ দিবা বলো? মানে তো এই জন্য জাভাস্ক্রিপ্টকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমার আর কি এই সব কোনো অপারেশনের কারণে, ইন্টারনাল অপারেশনের কারণে ক্র্যাশ করার চান্স প্রবাবিলিটি যাতে টেন্স টু 0 হয়। তো এই জন্য মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দেই, মনে করো নাম্বারের মধ্যে ফ্লোটিং পয়েন্ট আছে, ইন্টিজার আছে, এই দুটা নিয়ে তো বলার কিছু নাই। এরপরে তিনটা আলাদা আলাদা জিনিস আছে, একটা হচ্ছে ইনফিনিটি, একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, একটা হলো নেন। ইনফিনিটিটা হবে কি, যখন তুমি কোনো পজিটিভ নাম্বারকে ডিভাইডেড বাই 0 করবা তখন সেটা হবে হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? তখন সেটা হচ্ছে ইনফিনিটি, মানে জাস্ট ইনফিনিটি নামে তোমার একটা ডেটা টাইপ আছে। আচ্ছা আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই। হ্যাঁ, ভ্যালু প্রিন্ট করলে কি আসে? ওইটাই, ঠিক আছে? দেখতে পাচ্ছ? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, সো তোমার মানে ইনফিনিটিটাই হচ্ছে একটা ভ্যালু, ওকে ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যদি যে কোনো নেগেটিভ নাম্বারকে যদি 0 দিয়ে ডিভাইড করো, নেগেটিভ ইনফিনিটি। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে মনে করো তুমি ডিভাইড করা পসিবল না এরকম একটা ডেটা টাইপকে তুমি আরেকটা ডেটা টাইপ দিয়ে তুমি ডিভাইড করতেছো। মনে করো তুমি হচ্ছে একটা ইন্টিজারকে একটা স্ট্রিং দিয়ে ডিভাইড করতেছো, মনে করো 1, ওকে? এই ন্যানের ইয়া হচ্ছে নট এ নাম্বার, মানে ন্যানের ফুল ফর্ম হচ্ছে নট এ নাম্বার। সো তুমি যদি কোনো অপারেশনের মধ্যে একটা ইন্টিজার মানে এরকম কোনো ক্যালকুলেশন করো যেটা ডিভিশন বা মাল্টিপ্লিকেশন পসিবল না। আচ্ছা ভাই একটা কোয়েশ্চেন ছিল, 1/0 এটা হচ্ছে ইনফিনিটি বলতেছে, কিন্তু আমরা এটা জানি যে আনডিফাইন্ড, তাহলে আচ্ছা ভাই 0/0 কত আসবে? ওইটা তো আনডিফাইন্ড। নট এ নাম্বার, ইউ ক্যানট ডিভাইড 0/0, মানে 0/0 এরকম। তো ভাই 1 কেও তো আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না। আচ্ছা এখন জাভাস্ক্রিপ্টে এভাবে আসলে ডিফাইন করা, বুঝছো? যে তাহলে বেসিক্যালি এত ম্যাথমেটিক্যাল টার্মে না যায়, মানে জাস্ট হ্যান্ডেল করার জন্য মানে জিনিসটা হচ্ছে যে তুমি যাই দেয়া করো না, জিনিসটা হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করতে পারবে, মানে ইট উইল নেভার ক্র্যাশ, ঠিক বুঝতে আছে? পারছি। এটা হচ্ছে মানে এখন 1/0 ইজ আনডিফাইন্ড, এটা ঠিক আছে, ম্যাথমেটিক্যালি ঠিক আছে, বাট জাভাস্ক্রিপ্টে এন নাই ডিফাইন করা। ওকে, এরপরে এবার হচ্ছে আমরা কিছু মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই
ওকে, তার মানে যে কোনো স্ট্রিং কে বা যে কোনো ডেটা টাইপকে যদি ইন্টিজারে কনভার্ট করা পসিবল হয়, যে কোনো ডেটা টাইপকে যদি ইন্টিজারে কনভার্ট করা পসিবল হয়, তাহলে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেটাকে মানে নাম্বার বা ইন্টিজার এটাতে কনভার্ট করে নিয়ে তারপরে তোমার অপারেশনটা রান করবে। এবং তুমি মনে করো এর আগে অনেকগুলো স্পেস দিলাম, ঠিক আছে, তারপরেও কিন্তু আমার 1 থাকতেছে, কিন্তু এটা যদি তুমি এরকম করো তখন আর হবে না। সো জিনিসটা হচ্ছে যে তোমার একটা নাম্বার আছে, এই নাম্বারের আগে অনেকগুলো তুমি স্পেস দিছো, পরে অনেকগুলো স্পেস দিছো, তাহলে হোল জিনিসটা একটা স্ট্রিং হয়ে গেছে। তখন এর উপর যদি তুমি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন চালাইতে যাও, তখন এই ম্যাথমেটিক্যাল অপারেশনটা চালানোর সময় জাভাস্ক্রিপ্ট এটাকে হচ্ছে তোমার নাম্বার ডেটা টাইপে কনভার্ট করে নিবে। ওকে, ঠিক আছে। স্যার সি তে যে s2i ফাংশন আছে এটার মধ্যে। হ্যাঁ, এরপরে আরো অনেক অপারেশন আছে, যেমন ধরো তুমি যদি নাম্বারগুলো মাঝে স্পেস দাও, তখন আর এটাকে কনভার্ট করতে পারবে না, কেবলমাত্র কনভার্ট করতে পারবে যদি হচ্ছে তুমি শুরুতে এবং শেষে স্পেস দাও। আচ্ছা, এরপরে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ট্রু, যেটা মানে বুলিয়ান নামে আরেকটা ডেটা টাইপ আছে। তো আচ্ছা, এখন আমি আবার শেয়ার করি। তো আমার আর কি নাম্বার ডেটা টাইপ গেল। হ্যাঁ, তো যে কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি সেটা দেখার জন্য আমার যে ফাংশনটা, সেটার নাম হচ্ছে টাইপ অফ, এবং এই টাইপ অফ এর মধ্যে তোমার হচ্ছে ভ্যারিয়েবল নেমটা দিলে তোমার ওই ভ্যারিয়েবলটা কোন টাইপের সেটা দেখাবে। তো জাভাস্ক্রিপ্টে হচ্ছে বিগ ইন্টিজার নামে আরেকটা ডেটা টাইপ আছে। তো হ্যালো, হ্যাঁ বল। 2 প্লাস স্ট্রিং 5 কত দেবে আউটপুট? 2 প্লাস স্ট্রিং 5, আচ্ছা ওইটাতে আসতেছি। ওইখানে না অনেক কাহিনী আছে। 2 প্লাস স্ট্রিং 5 হচ্ছে 7 আউটপুট দেবে। আর ফার্স্টটা স্ট্রিং হলে এখানে না ঝামেলাটা, ফার্স্টটা স্ট্রিং হলে 52 আউটপুট দেবে। ওইখানে আসতেছে, ওইখানে পড়া যাচ্ছে। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে নাম্বারের একটা রেঞ্জ আছে। তো মনে করো যে নাম্বারের রেঞ্জ সম্ভবত 2 টু দি পাওয়ার 16 ডিজিট পর্যন্ত যে কোনো নাম্বার, বুঝছো, 16 ডিজিট পর্যন্ত যে কোনো নাম্বার হচ্ছে তোমার নাম্বারের মধ্যে আটে আর কি। তুমি যদি সেটাকে ডেসিমেলে কনভার্ট করো আর কি, তো তোমার বেসিক্যালি 16 ডিজিট পর্যন্ত যে কোনো নাম্বারই তোমার নাম্বার ডেটা টাইপের মধ্যে আটবে। তো এর থেকে বড় নাম্বার নিয়ে যখন তোমার কাজ করতে হবে, ফর এক্সাম্পল কোনো মনে করো 100 ফ্যাক্টোরিয়াল না, মানে হ্যাঁ 100 ফ্যাক্টোরিয়াল, বা মনে করো তোমার এইগুলা কই লাগে, মনে করো কোনোটার হ্যাশ ভ্যালু লাগতে পারে, তারপর হচ্ছে কোনো ওই যখন আরএসএ বা এইএসডিএস এরকম যখন এনক্রিপশন ডিক্রিপশন নিয়ে কাজ করব, তখন ওইটার ওই কি নিয়ে কাজ করা লাগতে পারে। তো তখন আর কি আমাদের বিগ ইন্টিজার লাগে। তো একটা নাম্বারের একটা বিগ ইন্টিজারের মধ্যে পার্থক্য হলো যে একটা নাম্বারের লাস্টে তুমি হচ্ছে যখন এন দিয়ে দিবা, তখনই হচ্ছে সেটা বিগ ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। যেমন ধরো, তোমাদের দেখতে পাচ্ছ না, দেখো ঠিক আছে, টাইপ অফ 1n, এটা হচ্ছে বিগ ইন্টিজার। তো যে কোনো নাম্বারের পরে যদি তুমি একটা n অ্যাড করো, তখন হচ্ছে সেটা বিগ ইন্টিজারে কনভার্ট হবে। এর পরের ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এই অ্যারিথমেটিক্যাল অপারেশন গুলো আছে, এই অ্যারিথমেটিক্যাল অপারেশনের মধ্যে খুব একটা জিনিস হচ্ছে যে মনে করো জাভাস্ক্রিপ্টে যে কোনো অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে শুরু হয় তোমার লেফট থেকে রাইটে যায়। তো সাব্বির একটা জিনিস বলবো না, যে মনে করেন যে +5, তো এখানে শুরুতে আমার যে লেফটে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার একটা ইন্টিজার টাইপ, এর পরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো এইটার অ্যান্সারের ভ্যালুটা হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই দুটাকে হচ্ছে তোমার ইন্টিজারে কনভার্ট করে ফেলবে, এবং ফাইনালি তোমার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 6। কিন্তু একই জিনিস তুমি যদি এভাবে করো, তাহলে এখানে শুরুর যে জিনিসটা আছে এই জিনিসটা হচ্ছে তোমার একটা স্ট্রিং। তো তার মানে আমার লেফটে যেটা থাকবে, তো আমার লেফট অপারেন্ড যেটা থাকবে,
আমার হচ্ছে অ্যারিথমেটিক মানে ক্যালকুলেশনের সময় আমার এর পরের যে অপারেন্ড গুলো আছে সেইগুলাকে ওই লেফটার ডেটা টাইপে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবে। এটা যেহেতু আমার স্ট্রিং টাইপ, আমার জাভাস্ক্রিপ্ট কি চেষ্টা করবে, আমার এই 5টাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলার। তো তখন আমার এই সেম জিনিসের আমার আউটপুট হবে হচ্ছে 15 এবং এটা হবে হচ্ছে একটা স্ট্রিং। এখন বলো এটার আউটপুট কি হবে? ইন্টিজার এইটা রাইট। ইন্টিজার 8, এটা 152, সরি 8, সরি 152 বলতেছি, 8 এটা হচ্ছে 8 হবে, ঠিক আছে। এখন এটা স্যার অ্যানসারটা স্যার আমি করেছি স্যার 15 দিচ্ছে। 1 + 5 + 2 1 + 5 উপরেরটা আগেরটা। wait 1 string plus 5 15 এ দেবে। আচ্ছা ও আচ্ছা, একটা হইলে আচ্ছা এটা নিয়ে না আমি কনফিউজ যে এটা কেন 15 দিচ্ছে। বাট তুমি যখন এটা করবা 1 + 2 + 3, এটাতে আসলে 33 দেয়। সো শুরুর দুইটা অপারেশন যদি ইন্টিজারে হয় তখন আর কি পরেরটা মনে হয় পুরো জিনিসটা ইন্টিজার নাই। তো এইটা কেন আমি 6 দিচ্ছে না এটা নিয়ে আমি কনফিউজ। এটা হচ্ছে আমি শিওর হয়ে নেক্সট ক্লাসে জানাবো, ঠিক আছে? ভাই এমন কি হইতে পারে না 1 + 2 হচ্ছে 3, সেই 3 এর সাথে স্ট্রিং 3 কে মিল কনকেট করে একসাথে 33 করতেছে? হ্যাঁ, স্ট্রিং এর সাথে কনক্যাট করতেছে, তাহলে এখানেও আর কি ওইটা করতেছে যে 1 + 5 এর সাথে 15 করতেছে আর কি। তাহলে জিনিসটা হচ্ছে আমার যদি একটা অপারেন্ট স্ট্রিং হয়, সো হোল থিং মাস্ট বি স্ট্রিং, এরকম কিছু একটা। জি ভাই এরকমই হয়, মানে একটা অ্যাডিশনের ক্ষেত্রে স্ট্রিং অংশে স্ট্রিং। আচ্ছা, অ্যাডিশনের ক্ষেত্রে হচ্ছে এটা হয়। আর মনে করো তুমি যদি ডিভিশন করো, তুমি আচ্ছা জিনিসটা হলো আমি ফিগার আউট যেটা করছি সেটা হচ্ছে যে যখন হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে কোনো কনক্যাটেনেশন অপশন থাকবে বা যদি জাস্ট অ্যাডিশন করতে যাও তখন হচ্ছে তোমার যাই থাকুক না কেন পুরো জিনিসটাকে হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করবে যদি না তোমার একটা স্ট্রিং ভ্যালু থাকে ওখানে। একটা স্ট্রিং ভ্যালুকে যদি থাকে, মনে করো 3টা অপারেন্ট থাক বা 4টা অপারেন্ট থাক, পুরো জিনিসটাকে হচ্ছে তোমার স্ট্রিং এ কনভার্ট করবে। আর মনে করো যদি এরকম থাকে 2 + 2 ডিভাইড বাই 2, এখানে কি করবে? এটার অ্যান্সার করতে হবে 4 ডিভাইডেড বাই 2, তার মানে কি 2, বুঝছো? ওকে আচ্ছা, এরপরে আসি যে ডেটাটা সেটা হচ্ছে বুলিয়ানের। তো বুলিয়ানের জিনিসটা হচ্ছে যে বুলিয়ান তো অবশ্যই দুইটা, ট্রু আর ফলস। তো এখন এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা হলো যে শুধু প্লাসের ক্ষেত্রে হয়, মানে হলো যে এই কনক্যাটেনেশনটা। হ্যাঁ 1 মানে স্ট্রিং 5 হলো যে -4 আসে। হ্যাঁ প্লাসের ক্ষেত্রে, কারণ প্লাস বলতে স্ট্রিং কনক্যাটেনেশন তো বোঝায় এই জন্য। আচ্ছা একটা জিনিস দেখো সেটা হচ্ছে 1 +, এর মানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টে দুই টাইপের বুলিয়ান ডেটা টাইপ, মানে দুই টাইপের বুলিয়ান হতে পারে, সেটা হচ্ছে একটা ট্রু এবং ফলস। এবং এখানে ট্রুর ভ্যালু হচ্ছে 1 আর হচ্ছে ফলস এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা তো প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আর দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নাল আর আনডিফাইন্ড। নাল আর আনডিফাইন্ড এই দুটার মধ্যে না আসলে খুব
মানে মেজর কোনো ডিফারেন্স নাই। তুমি আসলে এই দুটাকে খুব ভালোভাবে তুমি মানে সেপারেট করতে পারবে না। আনডিফাইন্ড হচ্ছে, মনে করো তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, এটাতে কোনো হচ্ছে তুমি ইয়া দিলা না আর কি, কোনো ভ্যালু দিলা না, তখন এটা হচ্ছে একটা আনডিফাইন্ড টাইপ। জাস্ট তুমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছো কিন্তু এটাতে তুমি কোনো ভ্যালু দাও না, এটা হচ্ছে আনডিফাইন্ড টাইপ। আর হচ্ছে তুমি আরেকটা জিনিস এভাবে দিতে পারো, তখন হচ্ছে এটা একটা নাল টাইপ। ঠিক আছে, এখন মনে করো তুমি এরকম একটা জিনিস দিচ্ছ, লেট a ইকুয়াল টু গেট এরকম একটা ফাংশন, তো এই ফাংশন থেকে এর ভ্যালুটা আসবে। তো মনে করো এই গেট পোস্ট এটা হচ্ছে একটা এপিআই কল। মনে করো একটা কোন একটা সার্ভার রিকোয়েস্ট করে তারপর এখানে ভ্যালুটা মানে অ্যাসাইন হবে আর কি, কোন একটা এপিআই কলের মাধ্যমে আর কি তোমার এই এর ভ্যালুটা অ্যাসাইন হবে। তাহলে তখন এর ভ্যালুটা কি হবে, মনে করো কোনো কারণে এই এপিআই কলটা ফেল হলো, তুমি রিকোয়েস্ট পাঠাইলে বাট তুমি কোনো রেসপন্স পাইলে না, তখন এই এর ভ্যালুটা কি হবে? নাল না আনডিফাইন্ড? আনডিফাইন্ড। নাল না, আনডিফাইন্ড। নাল একমাত্র তখনই হবে যদি তুমি এটাকে এক্সপ্লিসিটলি ডিফাইন করে দাও যে এটার ভ্যালু নাল। তাছাড়া বাকি যে কোনো ক্ষেত্রে মনে করো তুমি কোনো রিকোয়েস্ট করলে ভ্যালুটা আসলো না, সেই সব ক্ষেত্রে জিনিসটার ভ্যালু হবে হচ্ছে আনডিফাইন্ড। হ্যাঁ, আন্ডারস্টুড। নালের ফাংশনটা যদি স্যার নাল রিটার্ন করে? ও আচ্ছা, সেটা তো তাহলে তোমার এই যে অ্যাসাইন করাই হয়ে গেল আর কি। মানে ফাংশন নাল রিটার্ন করতেছে মানে তো জিনিসটা হচ্ছে ফাংশন ভ্যালুটা সাকসেসফুলি রিটার্ন করছে। স্যার মানে হোয়াট ইফ ফাংশন ক্যান নট রিটার্ন দ্য ভ্যালু সাকসেসফুলি, বুঝছো? স্যার নালের দরকার কি হয়? আনডিফাইন্ড দিয়ে আসলে সব হয়, তোমার আসলে নালের কোনো দরকার নাই। এখন যদি তুমি ডিফারেন্সিয়েট করতে চাও, মনে করো যে একটা ভ্যারিয়েবল আছে, তো এটা হচ্ছে তোমার আনডিফাইন্ড না নাল, এইটা যদি তুমি ডিফাইন করতে চাও যে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা, মনে করো তোমার একটা পার্টিকুলার ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা তোমার হচ্ছে বাই ডিফল্ট অ্যাসাইন করা নাল না কোন একটা এপিআই ফেইলের কারণে এটা আনডিফাইন্ড হয়েছে, তো এই দুটার মধ্যে ডিস্টিংগুইশ করতে তুমি চেক করতে পারো যে একটা কন্ডিশন দিতে পারো যে ইফ a ইকুয়াল ইকুয়াল নাল তাহলে তুমি এটা করবা, আর ইফ a ইকুয়াল ইকুয়াল আনডিফাইন্ড তখন তুমি এটা করবা আর কি। বুঝা গেছে? আচ্ছা, তাছাড়া বললাম না এই দুটার মধ্যে খুব বেশি মানে ডিস্টিংশন নাই। তুমি যদি জাস্ট এটা চেক করতে চাও যে হচ্ছে আচ্ছা এই ভ্যারিয়েবলটা আমার নাল নাকি আনডিফাইন্ড, তখনই কেবল তুমি নাল আর আনডিফাইন্ড ইউজ করতে পারবে। আনডিফাইন্ড হলে তুমি মনে করো একটা জিনিস শিওর হয়ে যেতে পারবে যে আচ্ছা কোনো এপিআই কল ফেল হয়েছে বা কোনো একটা ফাংশন কাজ করে না যার কারণে এটা আনডিফাইন্ড হয়ে আছে। তো ইউজুয়ালি তুমি যেটা করবা, মনে করো যখন তুমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা যেটা ডেটাটা তুমি এখন পাচ্ছ না পরে পাবা, সেটা তুমি সবসময় নাল ডিফাইন করবা। মানে কখনোই তুমি তোমার কোডে যে এরকম এরকম রেখে দিবা না। তোমার যখন এমন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে যেটা তোমার হচ্ছে তুমি পরে ইউজ করবা, তখন তুমি এভাবে ডিক্লেয়ার করবা। ঠিক আছে, তাহলে তোমার আর কি নাল আর আনডিফাইন্ড এই দুটার মধ্যে একটা সুন্দর ডিসটিংশন থাকবে যেটা তোমাকে পরে হেল্প করবে। জাভাস্ক্রিপ্টে যতগুলো ডেটা টাইপ দেখছি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা টাইপ হচ্ছে জেসন। জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জিসান, জিসান। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম স্যার, বলেন। ওয়ালাইকুম আসসালাম। এই জেসন কি বলতো? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। মানে এটা তো আমি বললাম, এটা এটা দিয়ে কি করে? সবগুলা এপিআই বা সব জায়গাতেই তো মানে এই ডাটা টাইপটা রিটার্ন করা হয় তো। আচ্ছা, এই ডাটা টাইপ না আর অন্য কিছু জানিস যে এটা মানে দেখতে কেমন হয়? বেসিক্যালি ডিকশনারি। হ্যাঁ, এটা ওই যে কি ভ্যালু পেয়ার আকারে আসে। এক্স্যাক্টলি ভাই, শোনো জেসনটা যেরকম আসে সেটা হচ্ছে জেসন হচ্ছে তোমার যে কোনো জেসন ডেটা টাইপ দুইটা কার্লি ব্রেসেস এর মধ্যে এনক্লোজ থাকে এবং এই কার্লি ব্রেসেস এর মধ্যে তোমার অনেকগুলা কি ভ্যালু পেয়ার থাকে। এভাবে কি ভ্যালু পেয়ার থাকে এবং কি ভ্যালু পেয়ার গুলো হচ্ছে তোমার সবগুলা কমা দিয়ে সেপারেট করা থাকে। প্রত্যেকটা কি ভ্যালু পেয়ার কমা দিয়ে সেপারেট করা থাকে এবং এখানে একটা রুল হচ্ছে তোমার কি তোমার হচ্ছে যে কোনো কি, এই কিটা অবশ্যই স্ট্রিং হওয়া লাগবে, কিন্তু যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা তোমার যে কোনো কিছু হইতে পারে। এবং একটা জেসনের কি একটা কি এর ভ্যালু আরেকটা জেসন অবজেক্ট হইতে পারে, এটা তো সমস্যা নাই, কিন্তু কি যে অবজেক্ট আছে বা কি মানে কি যে পেয়ারটা
সরি কি অবশ্যই তোমার স্ট্রিং হওয়া লাগবে, আর ভ্যালুটা তোমার যে কোনো কিছু হইতে পারে। তো এইভাবে অনেকগুলো কি ভ্যালু পেয়ার নিয়ে নিয়ে হচ্ছে তোমার এক একটা জেসন হয়, ঠিক আছে। তো এই জেসন অবজেক্টটা আমরা হচ্ছে মানে জেসন ডেটা টাইপটা আমরা অনেক ইউজ করব। তোমার মনে করো যে কোনো সার্ভার থেকে যখন তোমাকে ডেটা বা রেসপন্স পাঠায়, এগুলো মোস্ট অফ দ্য কেসেস তোমার হচ্ছে জেসন ফরম্যাটে পাঠায়। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ। জাভাস্ক্রিপ্টের টাইপ মানে কনভার্সন বলতে মনে করো তুমি যদি কোনো কিছুকে স্ট্রিং এ কনভার্ট করতে চাও তাহলে জাস্ট স্ট্রিং দিয়ে এর মধ্যে ভ্যালুটা দিয়ে দিবে, তাহলে স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। বা মনে করো তুমি যদি কোনো স্ট্রিং মানে ইন্টিজার কে স্ট্রিং এ কনভার্ট করতে চাও, প্রতিটা ইন্টিজার ডেটা টাইপের মনে করো a.to স্ট্রিং নামের মেথড থাকে, তো তুমি এটাও কল করতে পারো। তো এভাবে আর কি তুমি টাইপ কাস্টিং করতে পারো। টাইপ কাস্টিং এর রুলগুলো আর কি অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই আর কি। আচ্ছা, অপারেটর হচ্ছে এখন প্রতিটা অপারেটরের এক্সাম্পল দেখানো সম্ভব না, তো এখানে তোমার নতুন যে অপারেটর আছে সেটা হচ্ছে ইউনারি অপারেটরের মধ্যে একটা অপারেটর আছে সেটা হচ্ছে প্লাস। এই প্লাসটা কি করে টাইপ কাস্টিং করে। এটা দিয়ে কি করবে, এই এ যে ভ্যালুটা আছে এই এ ভ্যালুটাকে এ হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে দেবে। তার মানে আমার যে প্লাস অপারেটরটা আছে এই প্লাস অপারেটরটা ইউনারি অপারেটর হিসেবে যখন ইউজ হবে এটা তখন টাইপ কাস্টিং এর জন্য ইউজ হয়। এরপরে আরেকটা অপারেটর আছে সেটা হচ্ছে স্টারিস্ক বা ডাবল স্টারিস্ক। এই ডাবল স্টারিস্কটা হলো হচ্ছে এক্সপোনেনশিয়াল 8 মানে 2 টু দি পাওয়ার 8 যেটা। সো এই জিনিসটা হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট। তো জাভাস্ক্রিপ্টে এটা তোমাকে দেখানো হয় হচ্ছে ডাবল অ্যাস্টারিস্ক দিয়ে। এই দুইটা হচ্ছে নতুন। মাইনাসটা কি? ইউনারি মাইনাস? ইউনারি মাইনাস হচ্ছে নরমাল মাইনাস, মানে নেগেটিভ অফ এ ভ্যালু, -1 -2 -3, বুঝছো? আচ্ছা ওকে। আর নতুন এটা তো লেফট শিফট রাইট শিফট তো বুঝো। আচ্ছা এখানে আরেকটা নতুন যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তোমার মনে করো সি বা সি প্লাস প্লাস এই টাইপ ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে এই মাল্টিপল অ্যাসাইনমেন্ট সাপোর্ট করে না, বাট জাভাস্ক্রিপ্ট হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট সাপোর্ট করে। তুমি মনে করো মাল্টিপল ভ্যারিয়েবলকে একটা ভ্যালুতে অ্যাসাইন করে দিতে পারো, a = b = c = 4, ঠিক আছে। তো এরকম মাল্টিপল অ্যাসাইনমেন্ট পসিবল আর কি। তো এখানে ধরো লজিক্যাল অপারেটর, তারপর হচ্ছে এইগুলো হচ্ছে তোমার বেসিক অপারেটর। আর একটা হচ্ছে অপারেটর প্রিসিডেন্স হলো ইউনারি অপারেটরের প্রিসিডেন্স হচ্ছে সবসময় বাইনারি অপারেটরের চেয়ে উপরে। জাভাস্ক্রিপ্টের অপারেটর প্রিসিডেন্সের কথা চিন্তা করলে ইউনারি অপারেটরের প্রিসিডেন্স হচ্ছে সবসময় বাইনারি অপারেটরের উপরে। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে ফাংশন। বলো ভাই আবার। 3টা ইকুয়াল সাইন ছিল ওইটা। ও আচ্ছা, ভালো ভালো জিনিস মনে করছে। আচ্ছা মনে করো আমরা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইকুয়ালিটি চেক করি, সেটা হচ্ছে মনে করো এই জিনিসটা, এটা যদি আমি সি প্লাস প্লাসে লিখি তাহলে এটার ভ্যালু কি দিবে? ফলস। এটার ভ্যালু ফলস দিবে না। আচ্ছা এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে দিবে হচ্ছে ট্রু। হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্টে দিবে ট্রু। তুমি যদি ডাবল ইকুয়াল দিয়ে দুইটা ভ্যারিয়েবলের ইকুয়ালিটি চেক করো তাহলে সেটা শুধুমাত্র ভ্যালু চেক করে। দুইটার ভ্যালু যদি সেম হয় তাহলে আর কি ট্রু দিবে। আর হচ্ছে ট্রিপল ইকুয়াল দিয়ে যদি তুমি দুইটা ভ্যারিয়েবলের ইকুয়ালিটি চেক করো তাহলে হচ্ছে ভ্যালুর পাশাপাশি টাইপও চেক করবে, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়ালিটি এই দুটো ডিফারেন্স। আচ্ছা ইফ এলস এলস এর মধ্যে একটা স্পেস আছে আর কি এলস এর মধ্যে। এটা হচ্ছে তো আমার একদম সি প্লাস প্লাস এর মতো সেম সিনট্যাক্স। এখানে সিনট্যাক্সে কোনো ডিফারেন্স নাই। ফর হোয়াইল এই দুটাও সেম। সো এই জিনিসগুলো আমি দেখালাম, ঠিক আছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা জাভাস্ক্রিপ্টে যে কোনো ফাংশন শুরু হয় হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা দিয়ে। আমি ES6 এর ভ্যারিয়েন্টের কথা বলতেছি না, অন্য যে কোনো ভ্যারিয়েন্টে তোমার হচ্ছে যে কোনো ফাংশন শুরু হয় হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা দিয়ে, এবং এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ফাংশন নেম
আর তারপরে হচ্ছে তোমার প্যারামিটারস, এবং এখানে হচ্ছে তোমার ফাংশন বডি। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের সিনট্যাক্স জাভাস্ক্রিপ্টে। এখন এরপরে ক্লাস আছে? হ্যাঁ ভাই, স্যার আছে কার ক্লাস? আসাম কবির স্যার, অপশনাল ইলেকট্রিক। ইলেকট্রিক। আচ্ছা ঠিক আছে। তো এরপরে হচ্ছে ফাংশন বডি। হ্যাঁ, তো মনে করো জাভাস্ক্রিপ্টে যে কোনো ফাংশনকে তুমি হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারো। যে কোনো ফাংশনকে তুমি আরেকটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারো। মনে করো তুমি হচ্ছে এখানে ক্লাস সে হাই ইকুয়াল টু, তারপর তুমি এই পুরা ফাংশন বডিটা লিখে দিলা। এখন যখন তুমি মনে করো কনসোল লগ দিবা বা প্রিন্ট দিবা, তখন হচ্ছে মানে এই যে এই লাইনটা লিখলা এবং এরপরে তুমি সেমিকোলন দিবা, যেহেতু একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলা। তো যখন তুমি আর কি এরকম একটা ভ্যারিয়েবলে এই ফাংশনটা অ্যাসাইন করবা, তার মানে এই না যে তোমার ফাংশনটা কল হবে, জাস্ট ফাংশনটা ডিফাইন হবে, ফাংশনটা কিন্তু কল হবে না। এরপরে তুমি যখন কনসোল লগ সে হাই দিবা, এরকমও যদি দাও তাও তোমার ফাংশনটা কল হবে না। তুমি যদি এই জিনিসটা প্রিন্ট করো তখন সিম্পলি তোমার এই হোল ফাংশন বডিটা প্রিন্ট হবে। এই ফাংশন বডিতে মনে করো আমি লিখছি কিন্তু তুমি যদি কনসোল লগ সে হাইয়ের পরে এরকম দুটো মানে প্যারেনথেসিস দাও, তখন আর কি এই কনসোল লগের মধ্যে কি ফার্স্টে হলো আমার এই ফাংশনটা কল হবে এবং তারপরে হচ্ছে তোমার এটা হ্যালো শো করবে। তার মানে জিনিসটা দেখো, তুমি যখন শুধুমাত্র সে হাইটা প্রিন্ট করলা, তার মানে জিনিসটা কি আমার জাভাস্ক্রিপ্টে একটা ভ্যারিয়েবল একটা ফাংশনকে হোল্ড করতে পারে। এখানে হচ্ছে এটা মেইন পয়েন্ট, জাভাস্ক্রিপ্টে একটা ভ্যারিয়েবল হচ্ছে একটা ফাংশনকে হোল্ড করতে পারে। তুমি যখন হচ্ছে সে হাই এই জিনিসটা প্রিন্ট করলা, কনসোল লগ মানে হলো প্রিন্ট করা, এই জিনিসটা যখন তুমি প্রিন্ট করলা তার মানে হচ্ছে কেবলমাত্র এই ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট হয়েছে। এই ভ্যারিয়েবলের ভ্যালুটা কি এই ফাংশনটা, এই পুরো ফাংশনের বডি সহ পুরো জিনিসটা তোমার প্রিন্ট হবে। কিন্তু যখন তুমি এটা ফার্স্ট প্যারেনথেসিস দিয়ে কল করবা তখন হচ্ছে তোমার এই ফাংশনটা কল হবে। ওকে, আচ্ছা এইটা হচ্ছে তোমার একটা সিনট্যাক্স ফাংশন লেখার। ফাংশন লেখার আরেকটা সিনট্যাক্স হচ্ছে এটা হচ্ছে ফাংশন নেম, এখানে যাবে হচ্ছে প্যারামিটার, এখানে হচ্ছে মানে ফাংশন বডি। আমরা হচ্ছে সবসময় এই সিনট্যাক্স এই ফাংশনের হচ্ছে এই সিনট্যাক্সটা ইউজ করব, মানে মোস্ট অফ দ্য কেসেস। যার যেটা ইচ্ছা, তুমি চাইলে উপরেরটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, কিন্তু আমি হচ্ছে কোড লেখার সময় এটা ইউজ করবো ওই যখন আর কি কোড লিখবো। আচ্ছা আজকে এ পর্যন্তই, আমি না অনেক বেশি সময় নিয়েছি, এখন হচ্ছে তাড়াতাড়ি করে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। আইডি 1, আইডি 1, 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, 6, Present, sir. 7, Present, sir. 8, 5 তো মনে হয় ক্লাসে ছিল, 5 সিয়ানা না? আচ্ছা ক্লাসে ছিল ভাই, রেসপন্স করছে। আচ্ছা স্যার রোল 1 আছি স্যার, আর মাইকের সমস্যা হয়েছে। ওকে ওকে বুঝছি। আচ্ছা এরপরে হচ্ছে 8, প্রেজেন্ট স্যার। 9, প্রেজেন্ট স্যার। 10, 11, Present, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Present, sir. 15, Present, sir. হ্যালো স্যার, আমি 10 স্যার, মাইকে প্রবলেম করতেছিল। ওকে 15, Present, sir. 16, Present, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Present, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Present, sir. 23, ইয়েস স্যার। 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, ইয়েস স্যার। 28, Yes, sir. 29, Present, sir. 31,
Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, 35, 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, 40, Yes, sir. 41, Yes, sir. 42, Present by. 43, Yes, sir. 45, Present bhai. 46, 47, Present, sir. 48, Yes, sir. 50, ভাই Sir, 50 ও অপারেশন হচ্ছে কি কি 50 মানে পায়ে অপারেশন হচ্ছে তো এজন্য আর কি কয়েকদিন কাজ করতে হচ্ছে। অসুস্থ 50? হ্যাঁ ভাই। ও আচ্ছা ঠিক আছে। ভাই 39 ও ছিল মনে হয়, কারেন্ট চলে গেছে বললো। আচ্ছা 39 50 কি হয়েছে? পায়ে অপারেশন হয়েছে ভাই। ও মানে আল্লাহ। লোকে হলো সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 17 15 Yes, sir. 17 51 ভাই সালামু প্রেজেন্ট ভাই। আলাইকুম ভাই, আমি আইডি 5 বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্স দিছি। হ্যাঁ, প্রেজেন্ট হ্যাঁ ছিল। 17 82 প্রেজেন্ট ভাই। ভাই রোল 51 কিভাবে প্রেজেন্ট দিছেন ভাই? কি কি ভাই এই রোল 51। হ্যাঁ হ্যাঁ দিছি 51 দিছি। আচ্ছা আচ্ছা 82 প্রেজেন্ট। হ্যাঁ 82 প্রেজেন্ট। ওকে ঠিক আছে ভাই, আজকে পর্যন্ত, বেশি সময় নেওয়ার জন্য সরি। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম।